প্রথমে আপনার একটা কথার প্রতিবাদ আমাকে করতেই হয়। আপনি বলছেন যে আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আপনি যদি আমাকে একটা পুতুলের মতো এখানে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে এটা আমার জন্য অপমানজনক। কারণ এখন পর্যন্ত যে ৫০ মিনিট হয়েছে আপনি বাসাতে গিয়ে দেখবেন আমি কতক্ষণ কথা বলেছি। আই এম নট এ ডল, রাইট? সরি। আমি কোনো একটা প্রোগ্রামে পুতুলের মতো বসে কারো চেহারা দেখার জন্য এখানে আসিনি। কথা বলার জন্য এসেছি। এটা আমি খুব অপমানিত ফিল করেছি। আচ্ছা। সরি, বলেন, আ জি বলেন। আমি আপনাকে যেটা বলব সেটা হচ্ছে যে খুবই আশ্চর্য একটা ব্যাপার যে ২রা বা ৩ বা ২ বা ৩ এ অগাস্ট আমরা শিক্ষক নেটওয়ার্কের মাধ্যমে দেখেছি অন্তর্বর্তীকালীন রূপরেখা, যেটা আনু ভাই মাত্র বললেন যে তারা ওই আমিও ৪ সেই তারিখ, সংবাদ ৪ সম্মেলনটা তারিখ। ৪ তারিখে আমি সেই সংবাদ সম্মেলনটা দেখেছি। মজার ব্যাপার হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছুই বাংলাদেশের সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়েছে একটা আইনের বলে, যেটা পেন্ডিং ছিল, যেটা এখন পেন্ডিং আছে, আসলে রিভিউ পিটিশনে আছে, কোনো কিছু ছিল না। এই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললে একটা অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা মদত দিচ্ছি পিপলস ডিমান্ড বলে, যেটাকে চাওয়ার কোনো ধরনের পদ্ধতিও হয়নি, যে একটা গণভোটের আয়োজনও এখন পর্যন্ত হয়নি গত ৯ মাসে, যেটা চায় কি চায় না, যেটা সুযোগ ছিল। আচ্ছা, নাম্বার 1 এটা হচ্ছে আমার জায়গাটা। ২ নাম্বার হচ্ছে যে কোনো চুক্তির কথাই বলা হচ্ছে না কেন আনু ভাইকে, আদানির চুক্তির কথা, রামপালের কথা, উনি যে কথাটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ আমলের যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনাদেরকে এটা নিয়ে কথা বলতে হয়েছে, ওনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা সময় লেগেছে লং মার্চ করার জন্য। ফেয়ার এনাফ, আই আন্ডারস্ট্যান্ড। এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এই যে দাবি দাওয়াগুলো যেগুলো ছিল ৫ই অগাস্টের পরে, এই দাবি দাওয়াগুলোকে বাতিল করা কবে হবে? যেমন ৪ তারিখে আমরা দেখেছি যে নিজেরা উদ্যোগী হয়ে একটা রূপরেখা দিয়েছে। এখনো পর্যন্ত কোন সংবাদ সম্মেলন ডেকে ওই শিক্ষক নেটওয়ার্কের কি কোন রকমের আপনি রূপরেখা দিতে দেখেছেন যে আমরা এইটা চাই? ব্যক্তিগত স্ট্যাটাস তো যে কেউ লিখতে পারে, হ্যাঁ, এটা অ্যাপ্রিসিয়েট করা যায়। অ্যাটলিস্ট উনি লিখছেন, অনেকে তো লেখেনও না। কিন্তু এই যে স্বপ্রণোদিত হয়ে সুমোটো করে, যেটাকে আমরা বলি, নিজে এসে দলবল নিয়ে টিচারদেরকে নিয়ে একটা রূপরেখা দেওয়া, এইটা তো আমরা কোনো আলটিমেটাম দিতে দেখিনি। লং মার্চেই যে সবকিছু নিরূপিত হয় তাও তো না। নাম্বার 2, নাম্বার নাম্বার 3 হচ্ছে যে বারবারই আমরা বলছি যে এই বৈষম্য এখনো দূরীভূত হয়নি, আমাদেরকে মনে হয় আন্দোলন আরো চালিয়ে যেতে হবে। কিন্তু একটা বারের জন্য এই যে এককভাবে করিডোরের সিদ্ধান্ত, এককভাবে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এই যে এককভাবে একনেকে প্রায় ৮,০০০ কোটি টাকা ডিপসির জন্য এক্সট্রা পাস হওয়া, এই যে আপনার পাকিস্তানের জাহাজ আসলো সেটাকে টেস্ট না করে বন্দর থেকে সরিয়ে দেওয়া, এই যে বন্দরের জন্য একটা হুমকি, বন্দর কমিটি একটা বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের মালামালটা রেড জোন থেকে যে করা হয়েছে ঠিক কিসের ভিত্তিতে বা কেন, এটার ব্যাখ্যাটা কি জানতে চাওয়া হয়েছে? আমি অন্ততপক্ষে দেখিনি। তো আলটিমেটলি আমি যেটা বুঝলাম এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন একটা পাঞ্চিং ব্যাগ ছিলেন। এই হাঁটলাম, বাতাস খেতে বেরোলাম, একটা ঘুষি দিয়ে দেওয়া যায়। উনি ছিলেন একটা পাঞ্চিং ব্যাগের মতো। উনাকে যখন তখন বা মানে মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমি বুঝাচ্ছি আওয়ামী লীগ সরকার, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার ছিলাম, তাদেরকে যখন তখন একটা ঘুষি দেওয়া হতো। কারণ আমরা তো আনু মোহাম্মদ ভাইকে গিয়ে অ্যাটাক করতে যাব না, আমরা গিয়ে তাদেরকে উৎখাত করতে যাব না, আসলে ওটা জানেন। কিন্তু আনু ভাই এটা জানেন যে আজকে যদি তিনি বলেন যে আপনারা স্বৈরাচার, আপনারা এই করেছেন, আপনারা জবাই করেছেন, হত্যা করেছেন, আপনারা মানুষের আপনাদের উপর আশা ছিল, সেটা শেষ হয়ে গেছে, আপনারা আসলে চোর, আপনারা টাকা পাচার করছেন, বিটকয়েন পাচার করছেন, আপনারা সম্পদ পাচার করেছেন, আপনাদের নামে একটা মামলাও নাই, সবার নামে মামলা, খালি আপনাদের নামে মামলা নাই। এইটা বললে আনু ভাইয়ের বাড়িতে এসে ভেঙে দিয়ে যাবে, হয়তোবা এই ভয়টা উনার আছে। ৩২ নম্বর যখন ভাঙলো, আনু ভাই ৩ লাইনের একটা স্ট্যাটাস লিখেছেন, মনে হলো যে একটা কোর্স, জানি না, আমার কাছে মনে হয়েছে, বাট লিখেছেন তো, অ্যাটলিস্ট আমি উত্তর প্রজন্মে বলতে পারবো দ্য গ্রেট আনু মোহাম্মদ তিনি একটা স্ট্যাটাস লিখেছেন। কিন্তু এই যে নাগরিক কমিটি, এই যে মাহা মির্জা, কল্লোল মোস্তফা, মানে ১৩ হাত লম্বা স্ট্যাটাস বা ১৩ হাত লম্বা যে কলাম লেখে, কই আমি তো কল্লোল মির্জা, মাহা মির্জা বা সর্বজন কথা, আনু মোহাম্মদকে আমি পুরো তীব্র প্রতিবাদ করতে দেখলাম না। আমরা না হয় প্রতিবাদ করতে পারছি না, কই নাগরিক আন্দোলন তো একটা মার্চও করলো না ৩২ ভাঙার সময়। হ্যাঁ, এখন এই কথাটা কেন বলছি, উনাদের কি দায় পড়েছে? ঠেকা পড়েছে কি? না, কোনো ঠেকা পড়েনি। সমস্ত ঠেকা বাংলাদেশ আওয়ামী লীগের। খুন করেছি আমরা, মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছি আমরা পলাশির যুদ্ধ লাগিয়েছি, আমরা সবকিছু আমরা করেছি। সমস্ত দায়, যে ভুল স্বীকারের কথা বলছে, সমস্ত ভুল আমাদের। পৃথিবীতে যা কিছু ঘটে গেছে আমাদের, ভবিষ্যতে যা হবে ওই একটাই কথা বলবে, এটা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ধারাবাহিকতা। তাহলে আজীবন আমাদেরকে শুনতে হবে। তাহলে যে ওরা যে বলছে স্বাধীনতা 2.0, তবে স্বাধীনতা 2.0 কেন বলছে? ওদেরকে কেন বলছি না মব সন্ত্রাসী?
ওরা তো জবাই করছে, ওরা তো স্বীকার করছে। সো আলটিমেটলি যেটা আমি বুঝতে পারলাম যে আনু ভাইদের যে দুঃখ, এটা খুবই সিলেক্টিভ দুঃখ। অর্থাৎ ওনারা কোনো কোনো জায়গাতে ব্যথা পায়, কোনো কোনো জায়গাতে ওনারা ব্যথা বোধ করে না, নাম হয়ে যায়, মানে অবশ হয়ে যায় ওনাদের শরীর। ওনারা তখন বলে ব্যথা, আমি তো অবসর গ্রহণ করেছি, এখন তো তরুণদের সময়, আসলে এটা তো ওরা করবে, এটা তো প্ল্যান হচ্ছে 3 বছর পরে হবে, আমরা এখন পেপার ওয়ার্ক করছি। দেখেন, যুক্তি দিলে অনেক কিছু যুক্তি দেওয়া যায়। এখন আমি আইনের কথা যদি বলি, তাহলে যেটা আমাকে সাধারণত শুনতে হয় যে এই যে উনি আইনের কথা বলে, উনি তো লয়ারের কথাই বলে, এটা আমাকে সবসময় শুনতে হয়, অল দ্য টাইম। কিন্তু এগুলো তো আইনের কথাই, এন্ড অফ দ্য ডে তো পুরো ঘটনাটা আইনের কথা। সহজেই আওয়ামী লীগের ক্ষেত্রে বলে দেওয়া যায় যে তারা টাকা পাচার করেছে, এই করেছে, সেই করেছে। কই, ওরা যে বিটকয়েনে আমরা দেখতে পেলাম এত কোটি কোটি টাকা, আমরা যে দেখতে পেলাম তানভীর নামে একটা ছেলে পাঠ্যপুস্তক আজ পর্যন্ত ওইটার সে কত টাকা মেরেছে ওইটার পুরো কন্ট্রাক্টটা নিয়ে, এখনো পর্যন্ত বাচ্চারা কাগজ পায়নি, বই পায়নি, এখনো পর্যন্ত স্কুলে তারা যেতে পারছে না, আপনার বইয়ের জন্য পড়ালেখা করতে পারছে না, স্কুলে না পড়ালেখা করতে পারছে না। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাম দলের জন্য একটা পাঞ্চিং ব্যাগ। কারণ বাম দল জানে যে আওয়ামী লীগকে সমালোচনা করা যায়, বলা যায়, এইটাই, এগুলো খুবই আক্ষেপের কথা। আমার কাছে, আমি এত কথা অন্য কেউ হলে বলতাম না, যেহেতু আনু মোহাম্মদ আমার কাছে উনি লেজেন্ডারি চরিত্র, আমার কাছে খারাপ ভালো মিলে ইতিহাসে উনি কোনো না কোনো ভাবে টিকে থাকবেনই। কিন্তু এটা দুঃখজনক যে আজকে উনাদের মতো মানুষ থাকার পরও আমি খুবই, ঠিক আছে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না কেন, 100 বার করবে, 100 বার বলবে, সেটা আমরা শুনবো, পাল্টা মতামত দিব। কিন্তু আমাদের ভালো লাগতো যে আনু মোহাম্মদ যদি তার নাগরিক কমিটিকে নিয়ে আজকে একটা লং মার্চ করতো যমুনা বরাবর, যে এগুলা মানি না, এগুলা হতে পারে না, তাহলে আমাদের একটু ভালো লাগতো। এখন আমাদের কাছে মনে হচ্ছে ওনারা পেপার ওয়ার্ক করছেন, 3 বছর পরে নিশ্চিত ভাবে ওনারা আন্দোলন করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত রাখি। অনেক ধন্যবাদ। নিজম মজুমদার ওই খোঁচা মারার অভ্যাসটা থেকেই গেল, কিন্তু এই কথাগুলো ঠিক সুবিচার হলো না। কারণ আওয়ামী লীগের 15 বছরের শাসক, 15 বছরের মধ্যে 10 বছর হচ্ছে অনির্বাচিত সরকার, মেয়াদ উত্তীর্ণ সরকার। তো তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের সাপোর্ট বেস। অনির্বাচিত কিভাবে, এটা এখন তো আরেকটা আলোচনা চলে যাচ্ছে, কিভাবে অনির্বাচিত? 2014 2018 কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয়েছে, কনস্টিটিউশনে যেভাবে আছে হবে না। মানুষ, যাই হোক, আমার মন্তব্য বললাম, আপনি বলবেন যে নির্বাচন হয়েছে, সেটি সমস্যা। এই সময়কালে এটা সংবিধানের বাইরে কোনো কথা বলছি না। হ্যাঁ, এই পুলিশ, আর্মি কিংবা র্যাব, তারপরে হেফাজতে ইসলামের মতো বিভিন্ন সংগঠন, এগুলিকে নানানভাবে প্রোটেকশন এবং প্যাট্রোনাইজ করে করে যেগুলি হয়েছে, এবং এই যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক গোষ্ঠী, সেটা তো স্বীকার না করলে হবে না। এবং এইটা 15 বছরের যে প্রভাব, সেই প্রভাব থেকে সেটার একটা ধারাবাহিকতা থাকে। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমি 2রা আগস্টে বলেছিলাম, যে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী লীগ যে মাত্রায় ক্ষতি করেছে মুক্তিযুদ্ধ চেতনা, সেটা আর কেউ করতে পারেনি। কারণ এই মুক্তিযুদ্ধের চেতনা একটা ব্যানার লাগিয়ে কিংবা সেটাকে বর্ম হিসেবে ব্যবহার করে যে কাজগুলি করেছে, এটা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিরোধী। তো সেই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা গত 9 মাসে তো দেখলাম না অন্য কেউ এসে মুক্তিযুদ্ধকে ধারণ করবে। এটাই আমি এটা বলতে যাচ্ছিলাম আসলে। না, মুক্তিযুদ্ধ ধারণ করার মতো শক্তি বাংলাদেশের দুর্বল হয়ে গেছে। এবং যেটা নিজম বললেন যে আওয়ামী লীগের সমালোচনা করলে কোনো আক্রমণ হইতো না, আমি নিজে আক্রান্ত হয়েছি, আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে, বহু রকম বন্দী, গুম, খুন, তার শেষ নাই, ক্রস ফায়ার হয়েছে, এগুলি তো অস্বীকার করলে হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে নিজম যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই মাত্রায় যে সক্রিয় হলো, সেটা হলো শিক্ষার্থীদের উপরে যখন পাইকারি আক্রমণ হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সক্রিয় হয়। এবং হ্যাঁ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখ সরকারের রূপরেখা দেওয়াই হয়েছিল এই আশঙ্কায় যে এটা অগণতান্ত্রিক শক্তি নানা রকম ভাবে সমাজে আছে, তাদের উত্থান হবে। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিছু করেন, এটা একদমই ভুল কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এরপরে তাদের অবস্থান প্রকাশ করেছে, এরপরে ক্রিটিক করেছে, এরপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তৎপরতা আছে। মাহমির্জা কল্লোল মোস্তফা লেখেন না, এটা আমি খুবই অবাক, কারণ মাহমির্জা কল্লোল মোস্তফার লেখা সারাক্ষণই প্রকাশিত হচ্ছে এবং সেগুলি পাবলিকলি সমস্ত জায়গায় প্রকাশিত হয়। এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে প্রেস কনফারেন্স, সভা সমাবেশ অনেকগুলো হয়েছে। যে সমস্ত ইস্যুগুলো আপনারা বললেন, সেগুলিকে কেন্দ্র করে
সুতরাং আমাদের দিক থেকে সক্রিয়তা আগে যেমন ছিল এখনো সেই সক্রিয়তাই থাকতে হচ্ছে এবং থাকবো আমরা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো মহান কিংবা বিশেষ কোনো ঘটনা না। সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব, এই আমরা বলতে পারি। জি, বুঝতে পেরেছি। আসলে যে শিরোনামটি আমি করেছি যে জুলাই কি দিল কি নিল, আসলে কোনো কিছুই পেল না, একটা ঘোড়ার ডিম হলো আর কি। যেহেতু আনু স্যার বললেন যে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে, তাই না? এটা আসলে আমাদের কিছুই দিল না, বরং আমি তো বোধ করি আমার ইতিহাস, আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। ফলে আমরা আসলে মানে এতগুলি প্রাণ গেল যাকে তাড়ানোর জন্য, যাদেরকে তাড়ানোর জন্য, বিনিময়ে আসলে আমরা কিছু তো পেলামই না, যতটুকু আমাদের ছিল। সেই চক্রান্ত সফল হবে না। এবং আওয়ামী লীগের মধ্যে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ছিলেন তারা যদি আগে একটু সরব থাকতেন, একেবারে যদি ধস না নামতো, তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন, তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎটাকে যথাযথভাবে অগ্রসর করতে পারবো। স্যার, বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না, সবাই আতঙ্কিত। আমি একটা গেস ঠিক করতে পারি না বাংলাদেশের, বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায়। আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা। কেউ কথা বলতে ভয় পায় স্যার। হ্যাঁ, ভয় পাইলে, ভয় পাওয়ার, এটা আওয়ামী লীগ আমলেও বলতাম, এখনো বলি, ভয় পেলে বা আতঙ্ক ছড়ানো আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের। আর আপনি যেভাবে বললেন এটা তো আসলে এইভাবে পুরো জিনিসটাকে টুইস্ট করা ঠিক না। আওয়ামী লীগ সবকিছু করেছে, সব অপরাধ করেছে সেটা তো না। আওয়ামী লীগ কিন্তু 15 বছরের একটা দীর্ঘ সময়, সেটার দায়টা আওয়ামী লীগকে নিতেই হবে। এবং সেই সময় যদি লেখক, আমি জানি যে সেনাবাহিনীতে একটা টর্চারের সরব থাকতেন, সেই সময় যদি সবাই লাভে লোভে আত্মসমর্পণ না করতেন, তাহলে আওয়ামী লীগও হয়তো এত ভুল করতো না এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে। সেইটা এখনো ওই মাত্রা যেন না থাকে। আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সরব থাকা, সক্রিয় থাকা। নিষিদ্ধ করার কথা বলছে, সেটা তো যারা বলার তারা তো বলবে, এটা তো বলে। নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না সেটা তো জামাতে ইসলাম দেখেই বোঝা যাচ্ছে। নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না, সমাজের মধ্যে রাজনীতি থাকে। রাজনৈতিকভাবে মোকাবেলা করা, মতাদর্শিকভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রধান। সেই শক্তিটা অর্জন না করলে তো আমরা যারা জনস্বার্থ বিরোধী গোষ্ঠী তাদেরকে থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো।